আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে কার্যপত্র। আজকে তার দ্বিতীয় পর্ব। তো আজকের পর্বে আমরা আলোচনা করব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে সমন্বয় জাবেদা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো জানো যে এই অধ্যায়ের যে অঙ্কগুলো আসে মানে কার্যপত্রের, এই অঙ্কগুলো সমাধান করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমন্বয়ের জাবেদাগুলো। যে শিক্ষার্থী এই সমন্বয়ের জাবেদাগুলো সঠিকভাবে দিতে পারবে ওই শিক্ষার্থী কার্যপত্রের অঙ্কটা খুব সহজে এবং তাড়াতাড়ি কী করতে পারবে? সমাধান করতে পারবে। তো আজকের পর্বে আমি 10টা সমন্বয়ের জাবেদা নিয়ে আলোচনা করব। তো এই 10টা সমন্বয়ের জাবেদা যদি তোমরা বুঝতে পারো এবং মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কার্যপত্রগুলো খুব সহজেই অল্প সময়ে কি করতে পারবে? সমাধান করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, সমন্বয়ের এন্ট্রিগুলো হয় বকেয়া এবং অগ্রিম নিয়ে, তাই না? তো এই জায়গায় আমি আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম যে সমন্বয়ের এন্ট্রিটা আমি এই জায়গায় লিখে রাখছি, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হলো। এবার আসো, সমাপনী মজুত পণ্য কোনটা? বছরের শেষে যেই মজুত পণ্যটা থাকবে প্রতিষ্ঠানে ওইটাই হচ্ছে সমাপনী মজুত পণ্য। এখন আমরা যদি ওইটাকে মূল্যায়ন করি তাহলে তার জন্য জাবেদাটা কি হবে? দেখো, সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় সমাপনী মজুত পণ্য হচ্ছে আমার জন্য চলতি সম্পদ, ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় এটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। তো তোমরা মনে রাখবা যে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হলে তার জন্য জাবেদাটা কি হবে? সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় অথবা বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। 2 নম্বরটা দেখো, সকল বকেয়া খরচের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, হিসাব বিজ্ঞানে যত খরচ আছে আর ওই খরচ যদি বকেয়া থাকে তাহলে তার জন্য তুমি কিভাবে জাবেদা দিবে? তো আমি এই জায়গায় উদাহরণটা দিছি বেতন দিয়ে, পরীক্ষায় হয়তো বা অন্য একটা নামও থাকতে পারে, তো সমস্যা নেই, তোমরা বুঝো আগে। তো আমি এই জায়গায় লিখছি, দেখো, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, বেতনের জায়গায় যদি ভাড়া থাকে তাহলে তোমরা ভাড়া হিসাব ডেবিট দিবা, বকেয়া ভাড়া ক্রেডিট দিবা। যত প্রকার খরচ আছে যদি বকেয়া থাকে তার জন্য জাবেদা সংশ্লিষ্ট নামটা লিখবে এই জায়গায়, যেমন বেতন হিসাব ডেবিট, তার সাথে লিখবা বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বেতন এটা আমার জন্য একটা ব্যয় আর বকেয়া বেতন এটা আমার জন্য একটা দায়, কারণ আমি টাকা দেই নেই, দিব। তো আমরা যদি কোনো কিছু না দেই মানে আমরা যদি কোনো কিছু দিব এখনো দেই নেই তাহলে এটা দায়বদ্ধ থাকি আমরা। তাহলে মনে রাখবা বকেয়া বেতন আমার জন্য একটা কি? দায়। তারপরে দেখো, সকল অগ্রিম খরচের জন্য। যত প্রকার খরচ আছে, এবার এই খরচগুলো যদি আমি অগ্রিম প্রদান করি তাহলে তার জন্য আমরা কিভাবে জাবেদা দিব? তো আমি এই জায়গায় উদাহরণটা দিছি বিমা দিয়ে। মনে করো আমি বিমা কোম্পানিকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বিমা অগ্রিম দিয়ে দিছি জানুয়ারি মাসে, তাহলে কি আমি অগ্রিম প্রদান করি নাই? যে অবশ্যই আমি অগ্রিম প্রদান করছি। তাহলে তার জন্য জাবেদাটা কি হবে? অগ্রিম বিমা হিসাব ডেবিট, বিমা হিসাব ক্রেডিট। মনে রাখবা, অগ্রিম বিমা হিসাব ডেবিট, বিমা হিসাব ক্রেডিট। এই জায়গায় অগ্রিম বিমা এটা আমার জন্য চলতি সম্পদ, কারণ আমরা জানি খরচ অগ্রিম কি? চলতি সম্পদ। আর এই বিমা এটা আমার জন্য কি? ব্যয়। এবার আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি কোনো খরচ অগ্রিম দেই তাহলে একটা সময় গিয়ে নির্দিষ্ট সময়ের পরে কিন্তু ওই অগ্রিম খরচের মেয়াদ কি হয়ে যায়? উত্তীর্ণ হয়ে যায়। তো মনে করো আমি জানুয়ারি মাসে যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিমা দিয়ে থাকি, তাহলে ফেব্রুয়ারি মাস যদি শেষ হয়ে যায় তাহলে তোমরাই বলো ওই অগ্রিম বিমার মেয়াদ কি আর অগ্রিম থাকবে? না, অগ্রিম থাকবে না, তার মেয়াদ কি হয়ে যাবে? উত্তীর্ণ হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। তো মনে রাখবা, অগ্রিম যখন আমরা দিছি তখন যে জাবেদাটা দিছি মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে তার বিপরীতটা হয়ে যাবে। কিভাবে? এই যে দেখো, বিমা হিসাব ডেবিট, অগ্রিম বিমা হিসাব ক্রেডিট। এই যে দেখো, এটার সাথে লক্ষ্য করো তোমরা, তখন ছিল অগ্রিম বিমা হিসাব ডেবিট, বিমা হিসাব ক্রেডিট। এখন এটার মেয়াদ শেষ হয়ে গেছে, এর জন্য এটার বিপরীত করে দিছি। এই যে দেখো, বিমা ছিল নিচে ক্রেডিট দিকে, এখন বিমা চলে আসছে কই? ডেবিট দিকে। আর এই অগ্রিম বিমা ছিল ডেবিট দিকে, এখন এই অগ্রিম বিমা চলে আসছে কই? ক্রেডিট দিকে।
আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপরে দেখো সকল স্থায়ী সম্পত্তির অবচয়। প্রিয় শিক্ষার্থীরা, যত প্রকার স্থায়ী সম্পদ হিসাব বিজ্ঞানে আছে, সকল স্থায়ী সম্পদ যদি আমরা ব্যবহার করি তার উপর একটা কি হয়, অবচয় হয়। এখন এই অবচয়ের জন্য জাবেদাটা তোমরা কি দিবে? তো আমি এই জায়গায় যন্ত্রপাতি দিয়ে উদাহরণটা দিছি। দেখো, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। এবার যদি যন্ত্রপাতি হয় তাহলে তোমরা এই জায়গায় যন্ত্রপাতি লিখবা, যদি অফিস সরঞ্জাম হয় তাহলে অফিস সরঞ্জাম লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, এই অবচয় এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়, আর পুঞ্জীবিত অবচয় এটা আমার জন্য কি, দায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পাঁচটা তো তোমরা বুঝতে পারছো। তো দেখো আরও 5টা জাবেদা আছে। এই জায়গায় আমি লিখছি অব্যবহৃত সাপ্লাইস অথবা মণিহারি। অব্যবহৃত সাপ্লাইস অথবা অব্যবহৃত মণিহারি মানে যেটা এখন আমি কি করি নাই, ব্যবহার করি নাই, আমার কাছে অবশিষ্ট রয়ে গেছে। তো তার জন্য জাবেদাটা কি হবে? দেখো, অব্যবহৃত মণিহারি হিসাব ডেবিট, মণিহারি হিসাব ক্রেডিট। তো এই জায়গায় অব্যবহৃত মণিহারি এটা আমার জন্য সম্পদ, আর এই যে মণিহারি এটা আমার জন্য কি, ব্যয়। তারপরে দেখো অগ্রিম প্রাপ্ত আয় অথবা অনুপার্জিত সেবা আয়, এই দুইটা একই জিনিস। অগ্রিম প্রাপ্ত আয় অথবা অনুপার্জিত সেবা আয়, এটার মানে কি ওইটা আগে বুঝো। অনুপার্জিত সেবা আয় হচ্ছে আমি যদি কাউকে সেবা না দিয়ে তার কাছ থেকে অগ্রিম টাকা গ্রহণ করে ফেলি, তাহলে সেটাই হচ্ছে আমার অনুপার্জিত, মানে যেটা এখনো উপার্জন হয় নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা কোনো ব্যক্তির কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে নিব কিন্তু তাকে সেবা দিব না, তাহলে আমি তার নিকট কিন্তু দায়বদ্ধ, তাই না? তাহলে দেখো এটার জন্য জাবেদা কি, সেবা আয় হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট। তো এই সেবা আয় এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় আয়, আর এই অনুপার্জিত সেবা আয় এটা কিন্তু আমাদের জন্য একটা দায়। কেন? কারণ আমি এখনও তাকে সেবা দেই নাই, সেবা না দিয়ে তার কাছ থেকে কি করছি, টাকা গ্রহণ করছি। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অনুপার্জিত সেবা আয় যখন অর্জিত হয়ে যাবে, মানে আমি যে ব্যক্তির কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছিলাম, এখন ওই ব্যক্তিকে যদি আমি সেবা দিয়ে দিই তাহলে আয় কিন্তু আমার অর্জিত হয়ে গেল, মানে আমি আয়টা অর্জন করলাম। তখন তার জন্য জাবেদা কি হবে? তার জন্য জাবেদাটা হবে দেখো, অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট। ঠিক তার উল্টোটা, যখন অনুপার্জিত থাকবে, অনুপার্জিত সময় তুমি যেটা দিবা, যদি ওই অনুপার্জিত আয়টা অর্জিত হয়ে যায় তাহলে তার বিপরীতটা হয়ে যাবে। আশা করি এই দুইটা বুঝতে পারছো। তারপরে দেখো অনাদায় পাওনা বা কুরিন কি। এবার আসো অনাদায় পাওনা সম্পর্কে আমরা জানি। অনাদায় পাওনা হচ্ছে দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করা যাবে না তাকে অনাদায় পাওনা বা কুরিন বলে। প্রিয় শিক্ষার্থীরা, মনে করো কোনো ব্যক্তির নিকট আমি টাকা পাবো, তো আমরা যার নিকট টাকা পাই ওই ব্যক্তিটা হচ্ছে আমাদের দেনাদার। দেনাদার যেই কথা, প্রাপ্য হিসাব একই কথা। তো এখন ওই ব্যক্তি যদি আমাকে টাকা না দেয় তাহলে ওই টাকাটাই হচ্ছে আমার জন্য কি, অনাদায় পাওনা। আর অনাদায় পাওনা এটা আমার জন্য একটা লস বা ব্যয়, ক্ষতি। তো তার জন্য জাবেদা কি দিবা, অনাদায় পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কেন প্রাপ্য হিসাব ক্রেডিট হবে? কারণ ওই যে দেনাদারের পরিমাণ কমে যাবে, প্রাপ্য হিসাবের পরিমাণ কমে যাবে, তাহলে এটা ক্রেডিট হয়ে যাবে। তো এই জায়গায় অনাদায় পাওনা এটা আমাদের জন্য একটা ব্যয়, আর প্রাপ্য হিসাব এটা আমার জন্য কি, সম্পদ। দেখো লাস্ট আরেকটা আছে, ব্যবহৃত সাপ্লাইস অথবা মণিহারি। ব্যবহৃত সাপ্লাইস অথবা কি, মণিহারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটার জন্য তুমি জাবেদা কি দিবা, ব্যবহৃত সাপ্লাইস হিসাব ডেবিট, সাপ্লাইস হিসাব ক্রেডিট। মনে রাখবা, ব্যবহৃত সাপ্লাইস হিসাব ডেবিট এবং সাপ্লাইস হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 10টার সমন্বয়ের জাবেদা যদি তুমি মাথায় রাখতে পারো, ইনশাল্লাহ তুমি সহজেই পরীক্ষায় কার্যপত্র কি করতে পারবে, সমাধান করতে পারবে। এই 10টা সমন্বয় এন্ট্রির বাইরে হয়তোবা আরও 2-1টা এন্ট্রি থাকতে পারে। তো এই 10টা এন্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ বইয়ের ভিতরে। তো তোমরা এই 10টা এন্ট্রি নোট করে রাখবে ইনশাল্লাহ, এবং বাসায় প্র্যাকটিস করবে অনেকবার, তাহলেই তোমরা কার্যপত্র কি করতে পারবে, সমাধান করতে পারবে। তো সমন্বয়ের এন্ট্রি সম্পর্কে তো তোমরা বিস্তারিত জানলা। এখন কিভাবে কার্যপত্র করতে হবে ইনশাল্লাহ আমি পরবর্তী পর্বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এই ভিডিওটিতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওটি তোমাদের একটু উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করো নাই, যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।